রাজেন্দ্রন নামে একজন ধনী বয়স্ক ব্যক্তি একটি বন থেকে ফেসবুকে একটি লাইভ স্বীকারোক্তি পোস্ট করেন, যেখানে তিনি বলেন যে 1985 সালে তিনি এবং অন্যরা সেই স্থানে একটি মৃতদেহ কবর দিয়েছিলেন। তারপর তিনি আত্মহত্যা করেন। সার্কেল ইন্সপেক্টর বিবেক গোপীনাথকে বরখাস্তের পর পুনর্বহাল করা হয় এবং মালাকাপ্পাড়ায় নিয়োগ করা হয়। তাকে রাজেন্দ্রনের মৃত্যু এবং মৃতদেহের দায়িত্ব দেওয়া হয়। রাজেন্দ্রনের স্বীকারোক্তি থেকে পুলিশ ঘটনাস্থলে খনন করে এবং কঙ্কালের অবশেষ এবং একটি নুপুর খুঁজে বের করে, কিন্তু তারা এখনো জানে না যে মৃতদেহটি কার। জুয়া কেলেঙ্কারির পর বরখাস্ত পুলিশ বিবেক গোপীনাথ আবার যোগ দিলেন 40 বছরের পুরনো খুনের মামলার সমাধানের দায়িত্বে থাকা মুখহীন ভিকটিমকে নিয়ে। ছবিটি অতীতে শুরু হয় এক অন্ধকার ও ভৌতিক রাতে, যেখানে 4 জন পুরুষকে একটি প্রাণহীন দেহ একটি বাড়ি থেকে দূরে নিয়ে যেতে দেখা যায়। 2 তরুণ ছেলে দূর থেকে এই রহস্যময় দৃশ্য প্রত্যক্ষ করে। অস্থির দৃশ্য দেখে তাদের কৌতূহল বেড়ে যায়। পরের দিন একজন ছেলে তার বন্ধুকে বলে যে তার বাবাকে আগের রাতে একটি ছবিতে অভিনয় করতে দেখেছে, যেখানে 4 জন পুরুষের একটি দেহ নিয়ে যাওয়ার দৃশ্য বর্ণনা করা হয়েছে। গল্পটি বর্তমান সময়ে রূপান্তরিত হয়, 2টি সমান্তরাল আখ্যানের মধ্য দিয়ে উন্মোচিত হয়। একটি রাজেন্দ্রন একজন ধনী ও বয়স্ক ব্যবসায়ীকে অনুসরণ করে এবং অন্যটি পুলিশ অফিসার সিআই বিবেক গোপীনাথকে ঘিরে। রাজেন্দ্রনকে তার ড্রাইভারের সাথে তার বাড়ি ছেড়ে যেতে দেখা যায়। দুঃখে মত্ত হয়ে সে প্রচুর মদ্যপান করে এবং অবশেষে মালাকাপ্পার কাছে একটি নির্জন বনাঞ্চলে গাড়ি চালিয়ে যায়। রাজেন্দ্রন যখন জঙ্গলের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা খুঁজছেন এবং ফেসবুক লাইভ সম্প্রচার শুরু করেন, তখন তার ড্রাইভার গাড়িতে অপেক্ষা করছেন। তার লাইভ স্বীকারোক্তিতে তিনি প্রকাশ করেন যে একজন ধনী হওয়া সত্ত্বেও তিনি একসময় দরিদ্র ছিলেন। তিনি বর্ণনা করেন কিভাবে 1985 সালে তিনি এবং তার আরো 2 জন বন্ধু ভাক্কাচান এবং ফ্রান্সিস থারাথিল যেখানে বসেছিলেন, ঠিক সেই মাটির নিচে একটি মৃতদেহ পুঁতে ফেলেছিলেন। লাইভ ভিডিওর শেষে তিনি নিজেকে গুলি করে হত্যা করেন। এদিকে কর্তব্যরত অবস্থায় অনলাইনে জুয়া খেলাতে ধরা পড়ার পর বিবেক সাময়িক বরখাস্ত করা হয়। কিছুদিন পর তাকে মালাকাপ্পার থানায় স্থানান্তরিত করা হয়। তার প্রথম দিনেই তাকে রাজেন্দ্রনের একটি আত্মহত্যার মামলার তদন্তের জন্য ডাকা হয়। বিবেক এবং তার দল তাদের তদন্ত শুরু করার সাথে সাথে তারা রাজেন্দ্রনের যে এলাকায় আত্মহত্যা করেছিলেন সেই জায়গাটি খনন করে এবং একটি কঙ্কাল পাওয়া যায়। মৃতের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো সূত্র না পেয়ে তদন্তটি অচলাবস্থায় পৌঁছে যায়। একই সাথে ভাক্কাচান এখন ভিনসেন্ট নামে পরিচিত একজন ধনী ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দেন, যিনি নিষ্ঠার সাথে তার অসুস্থ স্ত্রী অ্যালিসের যত্ন নিচ্ছেন। তিনি তার আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জ্যাকবের সাথে উদীয়মান তদন্ত নিয়ে আলোচনা করেন, যিনি তার অতীতের সাথে কোনো সম্ভাব্য যোগসূত্র দেখে বিচলিত হননি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে ভিনসেন্ট সহযোগিতা করে, কিন্তু কোনো সন্দেহ না করেই চলে যায়। সত্য উন্মোচনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ বিবেক 1985 সালের পুলিশ রেকর্ড ঘাঁটতে ঝাঁপিয়ে পড়ে। নিখোঁজ ব্যক্তিদের মামলার খোঁজ করে, কঙ্কাল ও নেকলেসটি শনাক্ত করার আশায়। তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সাথে দেখা করেন। একজন বয়স্ক ব্যক্তি নেকলেসটি শনাক্ত করার দাবি করেন, কিন্তু প্রমাণিত হয় যে তথ্যটি মিথ্যা। হাল ছাড়তে না পেরে বিবেক জালিয়াতির মামলায় তার অনুসন্ধান প্রসারিত করেন এবং চন্দ্রপ্পন নামে একজন প্রাক্তন প্রযোজনা নিয়ন্ত্রকের সাথে সম্পর্কিত একটি নিখোঁজ মামলা আবিষ্কার করেন। চন্দ্রপ্পন প্রকাশ করেন যে কাথোরু কাথোরাম চলচ্চিত্রের জুনিয়র শিল্পী রেখা নামে একজন যুবতী ছবির শুটিং এর সময় নিখোঁজ হয়ে যান। প্রতিক্রিয়ায় তাকে জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে নিখোঁজ ব্যক্তির মামলা দায়ের করতে বাধ্য করা হয়েছিল। তিনি সিনেমার একটি পুরনো গান থেকে রেখাকে শনাক্ত করেন। একটি স্কেচের মাধ্যমে বিবেককে তার ভাবমূর্তি পুনর্নির্মাণে সহায়তা করেন। যখন ভিনসেন্ট জানতে পারে যে বিবেক রেখার একটি স্কেচ পেয়েছে, তখন তিনি তার দৃশ্যত বিরক্ত এবং অস্থির হয়ে ওঠেন। পরবর্তী তদন্ত দমন করার জন্য ভিনসেন্ট চন্দ্রপ্পনের হত্যার পরিকল্পনা করেন। তার রাজনৈতিক সংযোগ ব্যবহার করে সে নিশ্চিত করে যে বিবেক মামলা থেকে সরিয়ে দেওয়া হয় এবং ট্রাফিক ডিউটিতে পুনরায় নিযুক্ত করা হয়। অন্যদিকে ক্রাইম ব্রাঞ্চ ভিনসেন্টের প্রভাবে তাকে অপরাধী প্রমাণ হিসেবে চিহ্নিত করে এবং পদ্ধতিগতভাবে মুছে ফেলে। এই বিপত্তি সত্ত্বেও বিবেক ন্যায় বিচারের জন্য তার প্রচেষ্টা চালিয়ে যান।
তিনি পেলাসেরিকে খুঁজে বের করেন, যিনি একজন প্রাক্তন ট্যাবলয়েড সাংবাদিক এবং ব্লগার, যিনি একসময় চলচ্চিত্রের শুটিং এর স্থানগুলি ব্যাপকভাবে কভার করেছিলেন। পুরনো ছবিগুলো পরীক্ষা করে বিবেক একজন প্রধানকে আবিষ্কার করেন, স্টেফি নামে একজন সন্ন্যাসী, যিনি একবার রেখার সাথে দেখা করেছিলেন এবং তার সাথে খুব বন্ধুত্বসুলভ হয়েছিলেন। স্টেফি কাঠোরাম শুটিং এর সময় রেখার সাথে সাক্ষাতের কথা বর্ণনা করেন। তারা বন্ধুত্ব শুরু করে এবং স্টেফি বিশ্বাস করতেন যে তিনি একজন ভালো অভিনেত্রী হবেন। তিনি রেখাকে শুটিং এর স্থানের কাছে অবস্থিত তাদের কনভেন্টে রাত কাটানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরের দিন সকালে রেখাকে কনভেন্টের সেফ বক্স থেকে প্রচুর নগদ অর্থ সহ নিখোঁজ অবস্থায় পাওয়া যায়। কনভেন্টের সুনাম রক্ষা করার জন্য সন্ন্যাসীরা ঘটনাটি রিপোর্ট না করার সিদ্ধান্ত নেন। তবে ছবির শুটিং এর বিলম্বের কারণে ছবির প্রযোজকদের কাছ থেকে আইনি প্রতিক্রিয়া এড়াতে চন্দ্রপ্পন রেখার বিরুদ্ধে একটি জাল পুলিশ অভিযোগ দায়ের করার জন্য চাপ দেওয়া হয়েছিল। আরও তদন্তের মাধ্যমে বিবেক বিনু এবং সজীবনের কাছে পৌঁছায়, যারা রাজেন্দ্রনের আত্মহত্যার আগে শেষবার তার সাথে যোগাযোগ করেছিল। বিনু স্বীকার করে যে ছোটবেলায় সে তার বাবা এবং অন্যান্য পুরুষদের সাথে একটি মৃতদেহ বহন করতে দেখেছিল, কিন্তু তার বাবা এটিকে কাথুরামের একটি দৃশ্য বলে উড়িয়ে দিয়েছিলেন। সময়ের সাথে সাথে বিনু সত্য বুঝতে পেরেছিল এটি একটি আসল হত্যাকাণ্ড এবং রাজেন্দ্রন জড়িত ছিল। এই তথ্য ব্যবহার করে বিনু এবং সজীবন রাজেন্দ্রনকে টাকার জন্য ব্ল্যাকমেইল করেছিল। তারা সাক্ষ্য দিতে রাজি হয়, কিন্তু তারা সাক্ষ্য দেওয়ার আগেই ভিনসেন্টের অনুসারীরা তাদের হত্যা করে। ছবির সেটের পুরনো ছবিগুলো তাকে ফ্রান্সিস তাদাতিলের কাছে নিয়ে যায়, যার পরিচয় তার বাম চোখ হারিয়ে যাওয়ার মাধ্যমে। ফ্রান্সিস অবশেষে 1985 সালের সেই ভয়াবহ রাতের ভয়াবহ সত্য প্রকাশ করে। কনভেন্টের বিশপের সহকারী ভিনসেন্ট পুষ্পম নামে একজন পরিচ্ছন্নতা কর্মীর সহায়তায় ছোট ছোট জিনিসপত্র চুরি করেছিল। এক রাতে পুষ্পম কনভেন্টের সিন্দুক লুট করার পরিকল্পনা করে ভিনসেন্টকে তার চক্রান্তে জড়িয়ে ফেলে। রেখাকে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার জন্য পুষ্পম তাকে শ্বাসরোধে হত্যা করে। ফ্রান্সিস এবং রাজেন্দ্রন ঘটনাস্থলে পৌঁছানোর পর চুরি করার টাকার ভাগের বিনিময়ে মৃতদেহটি নষ্ট করতে সাহায্য করতে সম্মত হন। তারা রেখাকে জঙ্গলে কবর দেন, যা রাজেন্দ্রনের স্বীকারোক্তির কয়েক দশক পরেও গোপন ছিল। বিবেক ভিনসেন্টের মুখোমুখি হন সেই হাসপাতালে যেখানে অ্যালিস চিকিৎসাধীন। তিনি অ্যালিসকে একটি তোড়া পাঠান, যার মধ্যে একটি নোট লেখা ছিল, শীঘ্রই সুস্থ হয়ে উঠুন পুষ্পম। ভিনসেন্ট এবং বিবেক একে অপরের প্রতি সচেতন দৃষ্টি বিনিময় করেন। ন্যায় বিচার আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বিবেক ভিনসেন্টের অতীত তার নিজের ছেলের কাছে প্রকাশ করে। এই তথ্য প্রকাশের পর ভিনসেন্টের ছেলে তার বাবা মায়ের মুখোমুখি হয় এবং সত্য দাবি করে। তাদের অনিবার্য পতন বুঝতে পেরে ভিনসেন্ট শোকে কাতর হয়ে পুষ্পমকে আইনি পরিণতির মুখোমুখি হতে বাধা দেওয়ার জন্য হত্যা করে। অভিনেতা জগদীশ যখন বিবেকের সাথে যোগাযোগ করেন, তখন একটি সাফল্য আসে। প্রকাশ করেন যে রেখা তাকে চিঠি লিখতেন। জগদীশের নির্দেশনা অনুসরণ করে বিবেক কন্যাকুমারীতে রেখার পরিবারের খোঁজ নেন। আশা রেখার সিনেমার প্রতি আবেগ এবং অভিনেতা মামুটির প্রতি তার শ্রদ্ধার কথা স্মরণ করে। ভিনসেন্টকে গ্রেপ্তার করার পর রেখার দেহাবশেষ অবশেষে বিবেক, স্টেফি এবং আশা কর্তৃক মর্যাদার সাথে সমাহিত করা হয়। এক মর্মস্পর্শী মুহূর্তে জগদীশ বিবেককে মামুটির একটি স্বাক্ষরিত খাম হাতে তুলে দেন, যা রেখার জন্য তৈরি ছিল। বিবেক মৃত ব্যক্তির দীর্ঘদিনের হারিয়ে যাওয়া স্বপ্ন পূরণ করে, যা আশার কাছে পৌঁছে দেয়। ইতিমধ্যে বিবেক তার জীবনের বিরুদ্ধে প্রচেষ্টা থেকে বেঁচে যায় এবং শেষ পর্যন্ত ভিনসেন্টকে গ্রেপ্তার করে। মামলাটি বন্ধ হয়ে যায় এবং রেখার নাম খারিজ হয়ে যায়। গল্পের গঠন শক্তিশালী, ধাপে ধাপে তথ্য অজানা থেকে প্রকাশ হয়ে আসে, যেমন ছোট ছোট ক্লু, পুরনো ফিল্ম সেট রেকর্ড, কথোপকথন ইত্যাদি। যদিও কিছু দর্শক বলেছেন স্ক্রিপ্টে দুর্বলতা আছে, চরিত্রের বিকাশ পুরোপুরি হয়নি, কিছু ডায়লগ অপ্রাসঙ্গিক বা জোর করে প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ আছে। প্রযুক্তিগত দিক থেকে এআই ব্যবহার ও এ ইফেক্ট প্রশংসিত হয়েছে, বিশেষ করে মামুট্টির যুবক রূপ তৈরি করার ক্ষেত্রে। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীতে নতুন কোনো গল্পের সাথে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।